আসসালামু আলাইকুম। আহ, আমি শাকিল হুসাইন। আজকে এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো যে কোনো কোডিং নলেজ ছাড়া আপনি একটি সাইট কিভাবে তৈরি করবেন। আর আমি এই সাইটটি তৈরি করতে ওয়ার্ডপ্রেস সিএমএসটি ব্যবহার করব। তো চলুন কাজ শুরু করা যাক। তো ওয়ার্ডপ্রেসটি শুরু করার আগে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার কম্পিউটারে অবশ্যই একটা এক্সএমপিপি মানে জেম সার্ভার সেট আপ করা থাকতে হবে, যেটি অলরেডি আমার এখানে আছে। আপনি যদি নেটে সার্চ দেন, এটি হচ্ছে অ্যাপাচি ফ্রেন্ডস ডট ওআরজি, এটি জেম এক্সএএমপিপির ওয়েবসাইট। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার যে অপারেটিং সিস্টেম আপনি ইউজ করছেন সেটির জন্য এখান থেকে আপনি সিলেক্ট করুন এবং অবশ্যই আপনার যে শেষ মানে আপডেট লাস্ট ভার্সনটা রয়েছে সেটাই আপনি ডাউনলোড করবেন। এখানে অবশ্য বলে দেওয়া আছে যে আপনি কীভাবে এটি ইউজ করবেন, ডাউনলোড করবেন। আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। তো আমার কাছে অলরেডি জেম ডাউনলোড করা আছে। ডাউনলোড করে সেট আপ করার পরে আপনি এরকম একটা উইন্ডো পাবেন যেখানে আপনার এই কী বলব 5টা সার্ভিস রয়েছে। তো চলুন আমরা ওয়ার্ডপ্রেসের দিকে যাই। প্রথমে আপনাকে ওয়ার্ডপ্রেসের যে লাস্ট ভার্সনটি রয়েছে সেটা ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে। তো আমার এর আগেই ওয়ার্ডপ্রেস এই যে এখান থেকে আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসের লাস্ট যে ভার্সনটি সেটি ডাউনলোড করে নেবেন। 8 মেগাবাইটের মতো। ডাউনলোডটি যখন শেষ হয়ে যায় তখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস এর ডাউনলোড ভার্সনটি পেয়ে যাব এবং এটিকে আপনি এক্সট্র্যাক্ট করবেন, মানে আনজিপ করবেন। আনজিপ করার পরে আপনি এরকম একটা ওয়ার্ডপ্রেস পাবেন। এই হলো ওয়ার্ডপ্রেসের সব ফাইল। এখান থেকে আপনি এই ওয়ার্ডপ্রেসটাকে রিনেম করে নিই আমি, জাস্ট ডাব্লিউপি দিয়ে দিই। এটা রিনেম না করলেও কোনো সমস্যা নেই। তো এখন এই ফোল্ডারটিকে আমি কপি করব। কপি করে আমার যেখানে এক্সএমপিপি রুট রয়েছে সেই জায়গায় পেস্ট করে দেব। এক্সএমপিপি হচ্ছে জ্যাম্প htdoc access, htdoc access-এর এইখানে আমি পেস্ট করে দেবো। ওকে, এটি আমার এটা এক্সএমপিপি রুটে কপি হয়ে গেছে। এখন আমি ওয়ার্ডপ্রেসটাকে কনফিগারেশন করব। এই জন্য প্রথমে আমাকে আমার এক্সএমপিপি থেকে দুটি সার্ভিস চালু করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাপাচি আর অন্যটি হচ্ছে মাইস্কেল। তো স্টার্ট করে দিই। আপনার সার্ভিস চালু হয়ে গেলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে, তার মানে আমার এই সার্ভিস দুটো অ্যাক্টিভ রয়েছে এখন। তো চলুন এবার কাজ শুরু করা যাক। প্রথমে আমি লোকাল হোস্ট স্ল্যাশ আমি যে ফোল্ডারটি রেখেছি সেটি ডাব্লিউপি দিয়ে এন্টার দেব। প্রথমে আমাকে একটা ব্ল্যাঙ্ক কনফিগারেশন উইন্ডো নিয়ে আসবে। এখান থেকে আমি ভাষা সিলেক্ট করে দেব, তারপরে কন্টিনিউ। এখানে আমাকে ওয়ার্ডপ্রেসটা যদি আমি সম্পূর্ণ কনফিগারেশন করতে চাই আমাকে এই বিষয়গুলো জানতে হবে: ওয়ার্ডপ্রেস ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং ডাটাবেস পাসওয়ার্ড এবং হোস্টের নেম। তো জেম্পে বাই ডিফল্ট আমি যদি লোকাল হোস্ট হচ্ছে আমার পিএইচপি, এখানে গেলে আপনি আপনার ডাটাবেস যে অপশন সেটি পেয়ে যাবেন জেম থেকে। তো পিএইচপি এইখান থেকে আমরা ডাটাবেস একটা ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি করব এবং সেই ডাটাবেসের নাম, পাসওয়ার্ড এবং হোস্ট এগুলো আমরা নেক্সট স্টেপে দেব। তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, এখানে আমার ওয়ার্ডপ্রেসের ডাটাবেস নেই, আমি আমার নিজের প্রয়োজন মতো একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য এখানে আপনাকে ডাটাবেসে ক্লিক করতে হবে। আপনি এখানে ডাটাবেস নেম যে কোনো একটা ডাটাবেস নেম দেন। যেমন আমি যদি
ওয়ার্কিং টেস্ট একটা ডাটাবেস দিই, এখানে ক্রিয়েট করলে আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে আমার ডাটাবেস এবং এটি এখন সম্পূর্ণ একেবারেই ব্ল্যাঙ্ক, এখানে কোনো টেবিল নেই। ডাটাবেস নেমটা আমি এখানে দিয়ে দিলাম। ইউজার নেম যদি জেমস সার্ভার আপনি ইউজ করে থাকেন তবে এর ইউজার নেম ডিফল্ট রুট, আর পাসওয়ার্ড একেবারেই ব্ল্যাঙ্ক। হোস্টের নাম লোকাল হোস্ট থাকবে। টেবিল প্রিফিক্সটা হচ্ছে এটা চেঞ্জ করে দেওয়াই ভালো। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির জন্য আপনি অবশ্যই টেবিল প্রিফিক্সটা চেঞ্জ করে দেবেন, এতে আপনার যে কোনো টেবিল প্রিফিক্স আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে সাবমিট বাটনে প্রেস করব। রান দ্য ইনস্টল। এখন আমি যে ওয়েবসাইটটি করব সেখানে এর জন্য আমাকে বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আমার সাইটের টাইটেল, মানে এই যে ব্রাউজারের টাইটেল, এই টাইটেলটা কি হবে আমি দিলাম ইনফরমেশন। আমার অ্যাডমিন ইউজার নেম, এই অ্যাডমিন ইউজার নেম আমি পাসওয়ার্ড ইউজ করব, আমার নিজের প্রয়োজন মতো পাসওয়ার্ড। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমাদের এই ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এই ইনস্টল বাটনে প্রেস করলে আমার প্রথম স্টেজের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস যদি কোনো ইরর না পায় তবে আমার কনফিগারেশন ফিনিশ করবে। ওকে, সো এই এখানে সাকসেস মানে হচ্ছে আমার প্রিভিয়াস যতগুলো প্রসেস ছিল সবগুলো অনেক সুন্দরভাবে শেষ হয়ে গেছে। এখন আমি এই ওয়েবসাইটটাকে ভিজিট করতে পারবো। আমার ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে এইটা, এবং আপনি ডাটাবেসে দেখলে দেখবেন এখানে অনেকগুলো টেবিল সে অটোমেটিক্যালি নিজে থেকেই তৈরি করে নিয়েছে প্রয়োজনীয় টেবিলগুলো। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস টেবিল। জাস্ট এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। আমি এখন দেখব যে বেসিক ইনস্টলের পর আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটা দেখতে একেবারে এরকম সাদা মাথা। এখন আমরা এটাকে আমাদের নিজের মতো করে সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, চলুন আমরা হচ্ছে ওয়েবসাইটের তৈরি করার জন্য অ্যাডমিনে প্রথমে লগ ইন করি। এটা হলো আমার অ্যাডমিন এরিয়া। অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব। ইউজার নেম অবশ্যই আপনি অ্যাডমিন ইউজ করবেন না, কারণ এটা ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করে না। ওকে, এইখানে এখন এই সাজানো, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি এই ড্যাশবোর্ডটাকে ইউজ করে আমি আমার ইচ্ছে মতো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সাজাতে পারবো। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা একটা থিম পছন্দ করব, যে থিমটা আমাদের ওয়েবসাইটটাকে দেখতে সুন্দর দেখাবে, বা আমরা আমাদের নিজেদের মতো করে একটা থিম এখানে অ্যাড করব। দেখতে সুন্দর বা ফাংশনালিটি রয়েছে, কালারফুল, এই বিষয়গুলো আমরা এই থিম চুজ করব। এখান থেকে আপনি চাইলে আপনার নিজের ইচ্ছে মতো একটা থিম মানে রিকোয়ারমেন্টটাও আপনি এখানে বলে দিতে পারেন যে আসলে কি হবে। আপনার 1 কলাম হবে, 2 কলাম হবে, গ্রিড সিস্টেম হবে, মানে 4 কলাম হবে, লেফট সাইড বার থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়েও থিম সার্চ করতে পারেন। তো আমি আপাতত ডিফল্ট একটা থিম ইউজ করব, দেখি এটা কেমন। আপনি চাইলে প্রিভিউটা আগেই দেখে নিতে পারেন যে থিম আপনার এই থিমটা কীরকম দেখাবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর থিম আপনাকে শো করছে। এই সবগুলো থিমই ফ্রি। আমরা চাইলে এই সবগুলো থিমই সম্পূর্ণ ফ্রি। যে কোনো একটা থিম আমরা নিজেদের মতো করে ইউজ করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে আর কি। তো আমি আসলে এটাতে যাই, এডিটে আমি এইখানে ইনস্টল করব। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার ওয়েবসাইটের লেআউটটা এখনও কোনো চেঞ্জ আসেনি। আসলে কিন্তু এই লেআউটটা চেঞ্জ হওয়ার জন্য আমি ইনস্টল করেছি। তো এখন আমাকে যেটা করতে হবে, এই থিমটা কিন্তু আমি অ্যাক্টিভ করিনি। সো আমার এখন যে ডিফল্ট যে থিম অ্যাক্টিভ রয়েছে সেটা হলো এই থিমটা আমার অ্যাক্টিভ আছে। তো আমি এটাকে এখন অ্যাক্টিভ করে দেবো। জাস্ট অ্যাক্টিভ বাটনে প্রেস করলে থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এর সাকসেস আমাকে একটা মেসেজ দেখাবে। ওকে, নিউ থিম অ্যাক্টিভেটেড। এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো এখানে।
দেখুন আমার ওয়েবসাইটে কিন্তু সুন্দর একটা পরিবর্তন চলে এসেছে। এখন আমি এটাকে আমার মতো করে সাজাবো। এই জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই ড্যাশবোর্ডটা সম্পর্কে ধারণা থাকতে হবে। ড্যাশবোর্ডটা সম্পর্কে ধারণা দিতে গেলে আমি আপনাকে বলি, এখানে হচ্ছে আমার ড্যাশবোর্ডের অপশন প্যানেল রয়েছে। ড্যাশবোর্ড, এটা হলো আমার ড্যাশবোর্ডের অপশন প্যানেল। এখান থেকে আমি সিলেক্ট করব আমার এই ড্যাশবোর্ডে কি কি জিনিস আমি দেখব, কি কি জিনিস আমি দেখব না। জাস্ট আমি এটাকে সিম্পলি একেবারে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। ওকে, এটা আমার ড্যাশবোর্ডের কাছে। এখন এখানে আছে পোস্ট এরিয়া। পোস্ট বলতে আমরা বোঝাচ্ছি যে অনেক সময় ব্লগ, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটি একটা পোস্ট। এই ধরনের যে ব্লগ সাইটগুলো হয়, ব্লগ সাইটগুলোতে আমরা এই ধরনের পোস্ট থাকে। এখন আমি দেখাই আপনাকে নতুন একটা পোস্ট কিভাবে আমরা অ্যাড করব। পোস্ট সেকশনে যাব এবং এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট। এখানে আমরা একটা টাইটেল দিয়ে দিলাম পোস্ট, নিউ পোস্ট, এবং একটা ডামি টেক্সট আমি যদি দিতে চাই, ওকে, এই ডামি টেক্সট আমি দিয়ে দিলাম। আমি এই প্যানেল থেকে আমি যদি চাই, এই মানে ওয়ার্ডপ্রেসের প্যানেল থেকে আমি এটাকে বিভিন্ন স্টাইলিং চেঞ্জ করতে পারবো। এটাকে আমি বোল্ড করতে পারবো, আমি এটার কালার চেঞ্জ করতে পারবো, আমার যদি প্রয়োজন হয় আমি নিজের প্রয়োজন মতো এটা কালার চেঞ্জ করতে পারবো। এখন এখানে যদি এটা লিঙ্কের প্রয়োজন হয়, আমি একটা লিঙ্ক আপও করতে পারবো। এখানে আমি এটা লিঙ্ক করে দিলাম। আমার যদি এই টেক্সটে একটা আন্ডারলাইনের প্রয়োজন হয়, আমি আলাদাভাবে এখান থেকে আন্ডারলাইন ইউজ করতে পারবো। এই টেক্সটটা যদি আমাকে জাস্টিফাই করতে হয়, তাহলে আমি টেক্সটটা এখান থেকে জাস্টিফাই করে নিতে পারবো, মানে দুদিকেই সমান দেখাবে। এখন আমার যদি কোনো টাইটেল ট্যাগ, যেমন আমরা বলি H1, হেডার 2, হেডার 3 টাইটেল ট্যাগ যেটুকু আছে, আমি চাইলে যে কোনো একটা হেডিং ট্যাগও আমি এখানে ইউজ করতে পারবো। এখানে আমি যদি লিস্টিং করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে লিস্টিং করতে পারবো। যেমন ধরুন এটাকে যদি আমি একটা লিস্ট নাম্বারিং করতে চাই, তাহলে জাস্ট এখানে প্রেস করলে এটা লিস্ট নাম্বারিং অটো হয়ে যাবে। এখন নেক্সট লাইনে 2 শো করবে এবং আবার এন্টার দিলে 3 শো করবে। এটা আমি করতে পারি। আবার যদি আমার মনে হয় যে আমি এখানে বুলেট পয়েন্ট ইউজ করব, সেক্ষেত্রে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন আমি যদি নতুন লাইনে যাই, তাহলে অটোমেটিক্যালি সে বুলেট পয়েন্ট আমাকে শো করতে থাকবে। এবং এগুলোর কালারও আমি চাইলে ইউজ করতে পারি আমার প্রয়োজন মতো। কালার, তারপর এগুলো অ্যালাইনমেন্ট, এগুলো যদি আমি অ্যালাইনমেন্ট করতে চাই আমার মতো, আমি এগুলো অ্যালাইনমেন্ট করতে পারবো। এগুলোর সাথে আমার প্রয়োজন হলে আমি আবার লিঙ্কও করতে পারবো। তো এইখানে এখন আমার যদি মনে হয় যে আমি একটা ইমেজ, ছবি প্রয়োজন আমার কন্টেন্টের মধ্যে, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে মিডিয়া। অ্যাড মিডিয়ার মাধ্যমে আমি হচ্ছে ছবি, আপনার মানে ইমেজ, ভিডিও, অডিও, এই জিনিসগুলো, অ্যানিমেশন, ফ্ল্যাশ, এগুলো আমি ইউজ করতে পারবো। প্রথমে হচ্ছে আমি ইনসার্ট মিডিয়াতে যাব। এখান থেকে আমি আমার ফাইল সিলেক্ট করবো। আমার লোকাল কম্পিউটারে যে ফাইল রয়েছে, সেখান থেকে আমি একটা জেপিজি ফরম্যাটের ফাইল সিলেক্ট করলাম। তো এইখানে এটা আমি সিলেক্ট করলাম। এটার জন্য হচ্ছে এখানে টাইটেল, মানে আমার এই ইমেজটার টাইটেল, অল্টার টেক্সট আপনি চাইলে দিতে পারেন, ডেসক্রিপশন আপনার প্রয়োজন হলে আপনি অ্যাড করতে পারেন। আর এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে দেবো, এই ইমেজটা কি লেফট হবে, সেন্টারে হবে, রাইটে হবে, নাকি যেখানে আমি সিলেক্টেড অবস্থায় রেখেছি সেই জায়গায় হবে। আবার এখান থেকে না করে আমি ইনসার্ট করার পরেও এই কাজটা করতে পারবো। লিঙ্ক, আমার এই ইমেজটার সাথে যেমন লিঙ্ক হবে, কি কোনো কাস্টম পেজে যদি লিঙ্ক হয়, তাহলে আমি কাস্টম লিঙ্কটা ইউজ করতে পারবো। যেমন আমি এটার সাথে যদি এটা আমি লিঙ্ক করে দিয়ে, এখন এই ইনসার্ট বাটনে যদি আমি ইনসার্ট ইনটু পোস্ট, তাহলে ইমেজটা আমার পোস্টের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। ওকে, এখন আমি এটাকে আবার অ্যালাইনমেন্ট করতে পারি চাইলে। এরকম, এটা হচ্ছে লেফট অ্যালাইন করলে এরকম দেখাবে, মিডিল সেন্টার অ্যালাইন করলে এরকম দেখাবে, আমি যদি রাইট অ্যালাইন করি তাহলে আমাকে এরকম দেখাবে, আমি যদি লেফট ব্ল্যাঙ্ক অ্যালাইন করি তাহলে আমাকে সেটা এইভাবে দেখাবে। ওকে, নো অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্ট। তো লেফট অ্যালাইনটাই অনেক সুন্দর। আমি যতগুলো প্রয়োজন ইমেজ আমি আমার পোস্টের মধ্যে অ্যাড করতে পারবো। এখানে আমি চাইলে এর ক্যাটাগরি নেম অ্যাড করতে পারবো, কোন ধরনের ক্যাটাগরি
আমি এটার জন্য ট্যাগ ইউজ করতে পারবো। বেসিক্যালি এই ট্যাগগুলো ইউজ করা হয় বেসিক্যালি এসইওর জন্য এবং অনেক সময় আপনি এর এগেইনস্টে বিভিন্ন মানে অ্যালগরিদম রান করতে পারবেন, বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন মডিফিকেশন আপনি করতে পারবেন যদি প্রয়োজন হয় এই ভ্যালু পাস করার মাধ্যমে। এখন এটাকে আমি পাবলিশ করে দেব। এই পোস্টটাকে পাবলিশ করার পরে আমি এটাকে আমার হোম পেজে দেখতে পাবো। আমি যদি আমার হোম পেজে যাই, আমি হোম পেজে দেখতে পাবো, এই যে দেখুন এটা আমার আমি এখন এইমাত্র যে পোস্টটা ক্রিয়েট করলাম এটি, এবং এর যে ইমেজ বা এই যে দেখুন আমার ইমেজটা এভাবে শো করছে, এই যে লিস্টিংগুলো এইভাবে আসছে। ওকে, তো এখন এটা হলো পোস্ট। এবার আপনি পোস্টে চাইলে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করে রাখতে পারেন। আপনি যদি আগে এখানে একটা ক্যাটাগরি তৈরি করেন, তবে পোস্ট তৈরি করার সময় জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। আবার এই অল পোস্ট অপশনে আপনি এখানে একটা কুইক এডিট অপশন পাবেন, এখান থেকেও আপনি চাইলে ক্যাটাগরি আপডেট করে দিতে পারেন এবং এই পোস্টে আপনার ইউজার কোনো কমেন্টস করতে পারবে কিনা সেটা ডিফাইন করতে পারেন। এই পোস্টটা আপনি পাবলিকলি রাখবেন বা প্রাইভেট রাখবেন বা পেন্ডিং রিভিউ, যে কোনো মোডে আপনি এখান থেকে রাখতে পারেন। পাবলিক হচ্ছে আপনার সব ইউজার, ওয়েবসাইট ভিজিটর যারা তারা দেখতে পাবে, প্রাইভেটে রাখলে শুধু বা ড্রাফটে রাখলে শুধু আপনি দেখতে পারবেন এবং এডিট করতে পারেন। পেন্ডিং রাখলে এটা জাস্ট অনেকটা ড্রাফের মতো। এখান থেকে আপনি এই পোস্টের ডেট সিলেক্ট করে দিতে পারেন যে কবে এটা পাবলিশ করবেন আপনি, মানে কোন ডেট এটা পাবলিশ করবেন, এবং চাইলে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন যে এই পাসওয়ার্ড ছাড়া এটা দেখা যাবে না। এই প্রাইভেট মার্ক চেক করে বা পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটা রেস্ট্রিকশন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে হচ্ছে মিডিয়া। আমরা মিডিয়া মেনুতে যত ধরনের মিডিয়া লাইব্রেরি, যেমন আমি যদি বলি ভিডিও, MP4 বা MP3, এই বিষয়গুলো যদি আমি আপলোড করি তবে আমি মিডিয়া লাইব্রেরি ইউজ করে আপলোড করবো, এবং এই মিডিয়া লাইব্রেরিতে আমি যে ফাইলগুলো আপলোড করবো সেগুলো হচ্ছে আমি আবার মিডিয়া ইনসার্টে পাবো। যেমন আমি যদি এখান থেকে দেখি, আপনার এখান থেকে আমি যদি এই একটা ইমেজ আপলোড করে রাখি, এটা একই ইমেজ হয়ে গেল, অন্য একটা ইমেজ আমি আপলোড করি, এই ইমেজটা আমি আপলোড করি জেপিজি। ওকে, আমি দেখুন এখানে মোটামুটি দুটো ইমেজ আপলোড করেছি। এখন আমি যদি একটা পোস্ট আবার ক্রিয়েট করতে যাই, নতুন করে পোস্ট অ্যাড করতে যাই, তাহলে এই মিডিয়া ফাইলগুলো আমি চাইলে পোস্টের মধ্যে জাস্ট সিলেক্ট করেই, মানে সেম প্রসিডিউরে সিলেক্ট করতে পারবো। এখন এই যে মিডিয়াতে, মিডিয়া লাইব্রেরিতে আমার শো করবে এই যে ইমেজটা, আমি চাইলে এখন এটা ইনসার্ট করতে পারবো। এই হলো মিডিয়াতে, আপনি প্রয়োজনে আর কি আপলোড করে রাখলেন, দরকার হলে আপনি ইউজ করলেন, না হলে আপনি ইউজ করলেন না। এরপরে আসি আমরা হচ্ছে পেজের ডেকোরেশনের বিষয়টা হচ্ছে অনেকটা পোস্টের মতোই। পোস্ট ঠিক আমরা যেভাবে ম্যানেজ করছি এভাবেই করা যায়। সো আমি আর এর এডিটিং মানে এডিটর ইউজ আপনাদের দেখাচ্ছি না, আপনি আপনার মন মতো এখান থেকে আশা করি ডিজাইন করতে পারবেন যে পেজটা কীভাবে দেখাবে। এই আমার একটা পোস্ট আমি এখান থেকে তৈরি করলাম, এই পোস্টটা আমি তৈরি করলাম, এখানে একটা তৈরি করার পর এটা পাবলিশ করলাম। পোস্ট পাবলিশ করলে সেটা কিন্তু আপনাকে এই অ্যাডমিন এরিয়াতে আর দেখাবে না। সেটা এটা পোস্ট করলে আপনাকে কিন্তু অ্যাডমিন এরিয়াতে সরাসরি আর দেখাবে না, আমাকে এটা পোস্ট দেখাবে হচ্ছে মেনুতে। আমি চাইলে এই মেনুটা কেউ চেঞ্জ করতে পারি আমার নিজের মতো। দেখুন আমি আপনাদের দেখাই, এই হলো পেজের ঘর, পেজ গেল। আমি মেনু হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্সের মধ্যে এই যে মেনু অপশনে সিলেক্ট করে আমার কোন মেনু আগে আসবে এবং কোন মেনু পরে আসবে বা মেনুটা কেমন হবে সেটা আমি তৈরি করতে হবে। এখানে আমি তৈরি করি এম নামের একটা আমি মেনু তৈরি করলাম। এখন এই মেনুটাকে আমি কোথায় শো করব এবং এই মেনুতে কোন পেজগুলো থাকবে আমি এখান থেকে পেজ সিলেক্ট করব। যেমন আপাতত আমার এই 3টি পেজ তৈরি করা আছে। আমরা যদি পেজ সেকশন দেখি তাহলে এখানে দেখবেন যে সব মিলিয়ে 3টি পেজ রয়েছে। এখানে 2টি পেজ রয়েছে, আর একটি হচ্ছে হোম হচ্ছে ডিফল্ট একটা
এই দুটো পেজ আমার রয়ে গেছে। তো আমি এখন এখান থেকে মেনু তৈরি করলাম। আমি চাইলে পোস্টের কোনো লিঙ্কও মেনুতে অ্যাড করে দিতে পারি। আমি যদি চাই তাহলে আমি একটা পোস্টকেও যা পেজ হিসেবে ইউজ করতে পারি। দেখুন, আবার এখান থেকে আমার যদি দরকার হয় তাহলে আমি এটাকে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাজাতে পারি। কাস্টম লিঙ্কের প্রয়োজন হলে এখান থেকে আমি কাস্টম একটা লিঙ্ক দিতে পারি টাইটেল দিয়ে, যেমন হোম দিয়ে আমি এখানে একটা লিঙ্ক দিলাম, এটা অ্যাড প্রেস করলে এটা অ্যাড হয়ে যাবে মেনুতে, এবং হোমটাকে আমি প্রথমে রাখবো। ওকে, আমার মেনু তৈরি শেষ। এখন আমি দেখব যে এই মেনুটাকে আমি কোন প্লেসে মেনুটাকে শো করব। আমি চাইলে একসাথে মাল্টিপল প্লেসেও শো করতে পারি, যেমন এটা হেডার মেনু, এটা প্রাইমারি মেনু এবং ফুটার মেনু, তিনটিতেই ইউজ করতে পারি। সেক্ষেত্রে হবে কি, আমার এই একই মেনু তিন জায়গায় দেখাবে। আর আমার যদি আলাদা আলাদা মেনুর দরকার হয় তবে আমি আলাদা আলাদাভাবে মেনু তৈরি করে নিতে পারি। এটা হলো মেনু। আমি এটাকে সেভ করে দিই। এখন আমি দেখতে পাবো আমার নতুন মেনুটা কেমন। এই মেনু পোর্শনটা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন একটা মেনু আসবে। এখানে দেখেন, এটা হচ্ছে আমার টপ মেনু, এটা হচ্ছে আমার হেডার মেনু, এবং ফুটারে আমার একটা মেনু, ফুটার মেনু। এটা হলো আমার ফুটার মেনু। তো এরপরে আমরা যাব হচ্ছে কাস্টমাইজেশন সেকশন, থিম কাস্টমাইজেশন। এটা হচ্ছে থিমের একটা বিল্ট ইন ফিচার, যেখান থেকে আমরা দেখতে পারবো যে থিমের কোন অংশের কালার বা কোন ফন্ট, কোন টেক্সট সুন্দর দেখাচ্ছে। আমরা লাইভলি এডিটও করতে পারবো এবং এখান থেকে আমরা দেখতে পাবো। যেমন হচ্ছে আমরা যদি কালারে যাই, হেডার টেক্সট কালার বা হেডার ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা যদি চেঞ্জ করতে চাই, হেডার টেক্সট কালার হোয়াইট রয়েছে, আমি যদি এটাকে এটা দিতে চাই, দেখুন আমার এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জের একটা ইমপ্লিমেন্টেশন সে দেখাচ্ছে যে কালার পাচ্ছে। তো এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনাকে আপডেট করতে হবে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা মেনুর অপশন সিলেক্ট করতে পারি। কারেন্টলি এম মেনু আমরা অ্যাড করে রেখেছি সবখানে। এই ধরনের বিষয়গুলো আপনি এখান থেকেই ফিক্স করতে পারবেন। যেমন হেডার, হেডারে যদি আমরা এই আইকনগুলো শো করতে চাই তাহলে জাস্ট এগুলো অন করে দিতে হবে, আর এখানে আপনার লিঙ্ক ইউজ করতে হবে। তো কাস্টম প্যানেল থেকে মোটামুটি এই কাজগুলোই আপনি করতে পারবেন, যেগুলো খুব সিম্পলি এবং মেজর কোনো অপশন নয়। এবং দেন এখানে হচ্ছে হেডার, হেডার থেকে আমরা হেডারের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব কি না, ব্যাকগ্রাউন্ডের কালার, কোনো আলাদা কোনো কালার আমরা যদি ইউজ করতে চাই, তো সেই ফাংশনগুলো হচ্ছে হেডার থেকে আমরা, মানে হেডার অপশন থেকে অথবা কাস্টমাইজার থেকে অথবা থিম অপশন থেকে অনেক সময় চেঞ্জ করতে পারি। এটা হলো আমার থিম অপশন। এখন এই থিম অপশন থেকে আপনি এই কাজগুলি করতে পারবেন যে কাস্টমাইজেশন ইউজ করে করা যায়। অনেক সময় এই থিম অপশনে আপনাকে সম্পূর্ণ অপশন দেওয়া হবে কীভাবে আপনি লোগো আপলোড করবেন বা ডিলিট করবেন বা রিমুভ করবেন, এই বিষয়গুলো। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, মজার যেটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্লাগইন। ওয়ার্ডপ্রেসে 1000 অফ প্লাগইন আছে যেগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন। এটা হলো প্লাগইন এরিয়া। আমি একটা প্লাগইন অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। যেমন হচ্ছে আমরা কন্ট্যাক্ট ফর্ম একটা ইউজ করি। কন্ট্যাক্ট ফর্ম 7, এই প্লাগইনটা আমরা আসলে ইউজ করি যে আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস পেজে যে ফর্মটা তৈরি করি সেটার জন্য আমরা এই ধরনের প্লাগইন ইউজ করে থাকি। আপনি অনেক প্লাগইন পাবেন, জাস্ট আপনি প্রত্যেকটা প্লাগইন সেট আপ করার আগে জাস্ট প্লাগইনের ডিটেলসটা আপনি একটু চেক করে নেবেন যে এই প্লাগইনটা দিয়ে কীভাবে কাজ করা যায় এবং কি কাজ করা যায়। এরা সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করে রাখে প্রত্যেকটা প্লাগইনের ক্ষেত্রে। এবং অবশ্যই একটা জিনিস দেখবেন যেটা ট্রাস্টেড কিনা, মানে এর রেটিং বা রিভিউ, এই বিষয়গুলো আপনি নর্মাল কমন সেন্সে একটু থিঙ্ক করবেন। যেমন স্ক্রিনশট দেখুন, এইভাবে আমি যদি মেনুটা অ্যাক্টিভ, মানে এই প্লাগইনটা সাকসেসফুলি অ্যাক্টিভ করি, তাহলে আমি এরকম একটা মেনু অপশন পাবো, এরকম একটা শর্ট কোড এরিয়া পাবো, এরকম কোডিং স্ট্রাকচার পাবো, এভরিথিং। দেখি আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন প্লাগইনটাকে আমরা অ্যাক্টিভ করে দিব।
এখানে আমাদের নতুন একটা মেনু অ্যাড হয়ে যাবে। সবসময় যে এই নতুন মেনু অ্যাড হবে এমনটা না, অনেক সময় এই মেনুগুলো হচ্ছে এই যে কন্ট্যাক্ট আমার তৈরি হয়ে গেছে অলরেডি মেনু, অনেক সময় এই অ্যাপিয়ারেন্সের এখানে আসে, অনেক সময় মেনুটা আপনি টুলসে পাবেন এবং অনেক সময় সেটিংয়ের আন্ডারেও এই মেনুটা পাবেন। তো অ্যাপিয়ারেন্সে কন্ট্যাক্ট মেনুতে চলুন আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম দেখে আসি। একটা ডিফল্ট ফর্ম অলরেডি সেখানে তৈরি করা আছে, এই যে ফর্ম। এখন আমার যেখানে এই ফর্মটা প্রয়োজন আমি শুধু কপি করব এবং সাপোজ এই পেজে আমি হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করব। তো আমি এখন এই পেজটার মধ্যে এডিট করব। শুধু এই শর্টকাটটাকে আমি এখানে ইউজ করলেই আমার একটা সুন্দর ফর্ম চলে আসবে। চলুন দেখি আপডেট সাকসেসফুল। এই যে দেখুন সিম্পলি এই ফর্মটা। এখন এই ফর্মটার জন্য আমি যদি পিএইচপি বা অন্য কোথাও করতে যেতাম তাহলে আমাকে অনেক প্রায় 1 ঘন্টার একটা কোডিং করতে হতো। সিম্পলি আমি ওয়ার্ডপ্রেস থেকে এই ধরনের সুবিধাগুলো নিতে পারি। এরকম প্লাগইন হাজার রয়েছে, গ্যালারি প্লাগইন রয়েছে, ই কমার্সের জন্য আপনার ই কমার্স প্লাগইন রয়েছে, এ ধরনের অনেক প্লাগইন আপনি জাস্ট আপনার প্রয়োজন অনুসারে প্লাগইনটা সার্চ করে নিয়ে নেবেন, এভাবে প্লাগইন ইউজ করতে হবে। আবার যদি আমার কোনো প্লাগইনের প্রয়োজন না হয়, যে যেমন এই প্লাগইনগুলো প্রয়োজন নেই, তো এগুলো ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, আমি চাইলে এগুলোকে অ্যাক্টিভ করে দিতে পারি এবং আমি চাইলে এটাকে ডিঅ্যাক্টিভ করতে পারি এবং প্রয়োজন না হলে আমি এটা ডিলিটও করে দিতে পারি। এখন হচ্ছে ইউজার এরিয়া। ইউজার এরিয়াতে আপনাকে প্রথমে এখানে যত ধরনের ইউজার আপনার এখানে থাকবে সব ধরনের ইউজারকে দেখানো হবে এবং রোল ওয়াইজ আপনি চাইলে এখান থেকে ইউজারকে সর্ট করতে পারেন যে কোন ধরনের ইউজারকে আপনি দেখতে যাচ্ছেন, কতগুলো ইউজার রয়েছে। আপনি চাইলে ইউজারের যে ইনফরমেশন রয়েছে, ইউজার নেম, পাসওয়ার্ড, এই বিষয়গুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, একবারই আপনাকে অপশন দেওয়া হবে। এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড চাইলে প্রয়োজন মতো জেনারেট করতে পারেন, আপনার ইমেজ ইউজ করতে পারেন। আর এর শেষে রয়েছে হচ্ছে সেটিং এরিয়া। সেটিং এরিয়াতে আপনার সাইটের টাইটেল, ট্যাগলাইন, আপনার সাইটের যেই ইনফরমেশন, বেসিক ইনফরমেশনগুলো আমরা ইনস্ট্রাকশনে দিয়েছি সেইগুলো এখানে রয়েছে। ডেট অ্যান্ড টাইম জোন, কোন টাইমে, আপনার টাইম ফরম্যাট, আপনার হচ্ছে উইকেন্ড, ল্যাঙ্গুয়েজ, এগুলো চেঞ্জ করতে হবে। এরপর আসি রাইটিং এরিয়া। এখান থেকে আমরা মানে সিম্পলি পিএইচপি মেইল সার্ভারের যে বিষয়টা থাকে সেটা আমরা এখান থেকে কনফিগার করতে পারবো। তারপরে হচ্ছে রেডিং সেকশন। এখানে আমরা যে কাজটা করতে হবে সেটা হলো আমার মানে পোস্টের, আমার ওয়েবসাইটের প্রথম পেজ কোনটি হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং পোস্টগুলো মানে এই ব্লগ পোস্টগুলো কোন পেজে শো করবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং এখান থেকে আমরা বলে দিতে পারবো যে প্রথমে হোম পেজে আমরা যদি পোস্ট শো করি তাহলে কয়টা পোস্ট এখানে শো করবে এবং তারপরে হচ্ছে যদি এর বেশি পোস্ট হয়ে যায়, যেমন 10টা পোস্ট হয়েছে, এখন যদি আমি 11টা পোস্ট করি তাহলে আমার 11 নম্বর পোস্টটা 1 নম্বর পোস্ট হচ্ছে নেক্সট পেজে চলে যাবে, মানে পেজিনেশন চলে আসবে। এখানে আমি কীভাবে শো করবো, পোস্টের কি সম্পূর্ণ ডিসক্রিপশনটাই একেবারে শো করবো নাকি সামারি আকারে শো করবো, এটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপরে আসি হচ্ছে ডিসকাশনে। এইখান থেকে আমরা আর্টিকেলের যে বিষয়গুলো মানে বিভিন্ন অপশনাল, যেমন আর্টিকেলে কয়জন ইউজার কমেন্টস করতে পারবে, সেই কমেন্টসের কতদিন কমেন্টস মানে ভ্যালিডিটি ডেট থাকবে, এই ইউজারকে রেজিস্ট্রেশন করতে হবে কি না এবং কতগুলো কমেন্ট অটোমেটিক্যালি হওয়ার পরে ইউজারকে আমরা ব্লক করে দেব বা ওই পোস্টটাকে আমরা ব্লক করে দেব, এই বিষয়গুলো আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি। আর সবশেষে পার্মালিঙ্ক হচ্ছে যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে মানে পেজিং স্ট্রাকচার, যেমন ধরুন এটা হচ্ছে আমার কি বলবো টেস্ট পেজ, এটা যদি আমি বলতে চাই যে টেস্ট পেজ পিএইচপি, তাহলে আমরা এটাকে সিম্পলি এভাবে নিতে পারি। এটার পরে যদি আমি এখানে একটা ডট পিএইচপি দিয়ে এটাকে আপডেট করে দিই, এবং আমরা যদি হোম পেজটাকে ভিজিট করি দেখুন আমার এই ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, এই যে পোস্ট অ্যাড নিউ পোস্ট ডট পিএইচপি, এভাবে আমরা ইউআরএলটা আমাদের নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। সব শেষে আমার ওয়েবসাইটটা যখন রেডি হয়ে গেছে সম্পূর্ণ, মানে সব পোর্শনগুলো আপনি যখন সুন্দরভাবে অ্যাড করবেন তখন আপনি এটাকে
এই সেটিংসটাকে সম্পূর্ণ এক্সপোর্ট করতে পারবেন এই টুলটির মাধ্যমে। টুলসে থেকে আপনারা এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টে আপনি কি এক্সপোর্ট ফাইল ডাউনলোড করতে পারবেন, আপনার লোকাল কম্পিউটার আপনি এটা সেভ করে নিতে পারবেন। ওকে, এটা এখন সেভ হয়ে গেলে আপনার যদি মনে হয় যে এটা আপনি অন্য একটা ওয়েবসাইট দেখতে সম্পূর্ণ হুবহুব আপনার এরকম তৈরি করবেন, তাহলে শুধু যে কাজটা করতে হবে, আপনি এই যে ফাইলটা জাস্ট এখন এক্সপোর্ট করলেন, এই ফাইলটাকে শুধু এই ইম্পোর্ট অপশন থেকে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আপনার এই ওয়েবসাইটের যতগুলো ডাটা পেজ রয়েছে সব কন্টেন্ট ইমেজ সহ আপনার ওই যেখানে আপনি ইম্পোর্ট করবেন সেখানে স্টোর হয়ে যাবে। এবং এভাবেই আপনি একটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি কাস্টম সিএসএস লিখতে পারেন, ফাংশন লিখতে পারেন। এই যে এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিএসএস ফাইল রয়েছে, আপনি এখানে চাইলে সিএসএস লিখেও আপডেট করতে পারেন। আপনার প্রয়োজন হলে আপনি পেজের মধ্যে HTML ট্যাগ রয়েছে, সেখানে আপনি সরাসরি ডিভ এবং ক্লাস ডিক্লেয়ার করতে পারবেন। এই টেক্সট প্যাডে এসে আপনি এখানে সরাসরি আপনি ডিভ ডিক্লেয়ার করতে পারবেন এবং এটা আপডেট করলে এটা আপনি অ্যাজ এ ডিভ হিসেবেই পাবেন। যখন আপনি ভিজুয়াল মোডে দেখবেন তখন আপনাকে ডিভ শো করবে না, জাস্ট নর্মাল অ্যাজ এ টেক্সট শো করবে। এবং HTML মোডে আপনি টেক্সট দেখতে পাবেন। আপনি চাইলে এখানে ক্লাসও ডিক্লেয়ার করতে পারবেন, বাট এটা ভালো প্র্যাকটিস না এখানে ডিক্লেয়ার করাটা। একান্তই প্রয়োজন হলে তখন আপনি এটা ইউজ করতে পারেন। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ। নেক্সট আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।